গুড আফটারনুন প্রত্যেককে। আজকে শ্রীকৃষ্ণ কীর্তনে পৌরাণিক প্রভাব সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমত আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে জন্মখণ্ডে ভাগবতে কথিত গাভীরূপ ধারণ করে ব্রহ্মার কাছে বসুমতীর দুঃখ নিবেদনের কাহিনী এ কাব্যে দেখতে পাই না। অন্য পুরাণের আদর্শে এ কাব্যে কংসবধের জন্য ক্ষীরোদসাগর তীরে হরির সাদা ও কালো দুগাছি চুল থেকে হোলি বা বলরাম এবং বনমালী বা কৃষ্ণের উৎপত্তি বর্ণিত হয়েছে। ভাগবতে কালীয় দমন, বস্ত্রহরণ ও রাসলীলা এইভাবে নির্দিষ্ট ক্রম বা পর্যায়ে কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের বৃন্দাবন খণ্ডের রাসলীলা এবং তারপর যমুনা খণ্ডের অন্তর্গত কালীয় দমন এবং শেষে বস্ত্রহরণ পর্ব দেখা যায়। এখানে একটু ভিন্নতা আছে। যেমন আমরা ভাগবতে পাচ্ছি কালীয় দমনে বস্ত্রহরণ হচ্ছে ও রাসলীলাও চলছে, নির্দিষ্ট ক্রম বা পর্যায়ে কৃষ্ণলীলা এখানে বর্ণিত আছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে বৃন্দাবন খণ্ডে রাস আছে, তারপর যমুনা খণ্ডের অন্তর্গত কালীয় দমন এবং শেষে বস্ত্রহরণ পর্ব লক্ষ্য করা যায়। ভাগবতে বা বিষ্ণু পুরাণে রাধা চরিত্র কিন্তু নেই, আমরা দেখতে পাই না রাধা চরিত্রকে। কৃষ্ণের ঐশ্বর্য লীলাই কিন্তু এখানে ধ্রুবপদ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এ কাব্যে রাধাকৃষ্ণের প্রণয় লীলাই প্রধান আকর্ষণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের প্রণয়লীলাই কিন্তু একমাত্র আকর্ষণ। কৃষ্ণের বলবীর্যের পরিপূর্ণ উপস্থিতি একমাত্র কালীয় দমন খণ্ডেই কিন্তু লক্ষণীয়। কৃষ্ণের বসন্তকালে দিবাভাগে গোপীজন সঙ্গলাভও ভাগবতের শারদ রজনীর কামগন্ধহীন রাসলীলা নয়। তাছাড়া তাম্বুল খণ্ডে সঙ্গলাভে ব্যাকুল কৃষ্ণকে আইহনের রানী, রাধাচন্দ্রাবলীর অম্লাক্ত ব্যঙ্গে পরিহার, দানখণ্ডে কৃষ্ণের দেহাশক্তি, আর নৌকা খণ্ডে নৌকা ডুবিয়ে রাধার সঙ্গলাভ, ভারখণ্ড ও ছত্রখণ্ডে রাধা কৃষ্ণকে মজুরিয়া সাজিয়ে সকার্যে নিয়োগ, যমুনা খণ্ডে রাধাসহ কৃষ্ণের জলবিহার, হারখণ্ডে কৃষ্ণের রাধার হার অপহরণ বৃত্তান্ত ও যশোদার রাধার অভিযোগে কৃষ্ণকে তিরস্কার, যশোদার কাছে রাধার অভিযোগে কৃষ্ণকে তিরস্কার, কৃষ্ণের পুষ্পবাণে রাধাকে আহত করা, বংশীখণ্ডের বাঁশি চুরি করা প্রভৃতি ঘটনা কিন্তু এই ভাগবত পুরাণে এবং অন্যান্য পুরাণ কিন্তু বহির্ভূত, যা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখতে পাই বা লক্ষ্য করি। দ্বিতীয়ত দেখো, পদ্মপুরাণে লক্ষ্মী সাগর দুহিতা, লক্ষ্মী হয়েছে সাগর দুহিতা, দুহিতা অর্থে কন্যা। তো লক্ষ্মীকে আমরা সাগরের কন্যা হিসেবে জানি এবং রাধাও কিন্তু বৃষভানু কন্যা ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষ্মী রাধা রূপে জন্ম নিলেও রাধা কিন্তু এখানে সাগর গোপের কন্যা হয়ে এসেছেন রাধা শ্রীকৃষ্ণ কীর্তনে। আর পদ্মপুরাণে পাতাল খণ্ডে ও ভাগবতের কৃষ্ণের সখা এবং রাধার সখীদের নামের উল্লেখ আছে। পদ্মপুরাণে পাতাল খণ্ডে ও ভাগবতে কৃষ্ণের সখা এবং রাধার সখীদের নামের উল্লেখ আছে। কিন্তু এই কাব্যের বংশীখণ্ডে শুধু কৃষ্ণ কথিত বলভদ্রের নাম ছাড়া অন্য সখাদের অস্তিত্ব কিন্তু নেই। রাধার সখীদের প্রসঙ্গ থাকলেও তাদের কোনো বিশেষ নাম চিহ্ন নেই। এই রাধার সখীদের কিন্তু বিশেষ কোনো নাম চিহ্ন নেই। তবে আমরা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা কিন্তু এই রাধার সখীদের এখানে প্রসঙ্গ বলছে বংশীখণ্ডে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু প্রসঙ্গ থাকলেও বিশেষ নাম চিহ্ন নেই। ভাগবতে কিন্তু আমরা কিন্তু চন্দ্রাবলী বলে একজন চরিত্রকে পেয়েছি, রাধার একদম কাছের এক বন্ধু বা বান্ধবীকে আমরা কিন্তু পেয়েছি। তারপর পরের পয়েন্ট হচ্ছে যে ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধা কৃষ্ণের স্বকীয়া নায়িকা হয়ে উঠেছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধা কৃষ্ণের স্বকীয়া নায়িকা হয়ে উঠেছে। সেখানে উভয়ের আনুষ্ঠানিকভাবে বিবাহ প্রদর্শিত হচ্ছে। একমাত্র স্বকীয়া হলেই বিবাহ হবে, পরকীয়ায় হয় না। এই ক্ষেত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে সেই কথা, কিন্তু এই কাব্যে রাধাকৃষ্ণের বিবাহ নয়।
প্রত্যক্ষভাবেই কিন্তু কেলিবিলাস কলার উলঙ্গ উপস্থাপনা দেখা যায়। যেমন কৃষ্ণের কণ্ঠে ভোর বহিল এবে দেহ আলিঙ্গন, তেমনি রাধার উক্তিতে ছত্রধর কানাহে দিবস সুরতি। ছত্রখণ্ডে দেখা যায় ছাতা ধরার কথা বলা আছে, রাধা কৃষ্ণকে বলছে। অনেকে শ্রীকৃষ্ণ কীর্তনের তথাকথিত গ্রামীণ আদর্শকে বিভিন্ন সংস্কৃত গ্রন্থে বর্ণিত আদর্শের সঙ্গে সম্বন্ধ সমতায় প্রয়াসী। যেমন রাধা প্রেমামৃত কাব্যে বস্ত্রহরণ, ভারখণ্ড, নৌকাখণ্ড, দানখণ্ডের সঙ্গে সাদৃশ্য বোধে, বা রাধাতন্ত্রের নৌকালীলা ও দানলীলার সঙ্গে কিন্তু অবশ্যই, অথবা ব্রহ্মাণ্ড পুরাণে ভারখণ্ডের বর্ণনার সঙ্গে ঐক্য দেখা যায়। কিন্তু এই সব গ্রন্থগুলি শ্রীকৃষ্ণ কীর্তনের পূর্ববর্তী কিনা তা নিঃসংশয়ে জানা যায়নি। আমরা কিন্তু এখানে সুদামাকে পেয়েছি, শ্রীকৃষ্ণ শ্রীদামা, বসুদামা, স্তোক কৃষ্ণ, অংশুভদ্র ইত্যাদি কৃষ্ণ সখা, ললিতা, হরিপ্রিয়া, ভদ্রা, চন্দ্রাবলী এদেরকে পাচ্ছি। একটু আগেই বললাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা পেয়েছি, প্রসঙ্গ আছে, এই যে একজন দুজন নাম, এই যে এই নামগুলো আমরা কিন্তু পেলাম। এবার আরেকটা কথা বলি, যেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ সংস্কৃতির যে শ্রীকান্তর প্রস্থরেখ, এটা না জানলেও চলবে। গ্রামীণ সংস্কৃতি অবশ্যই আছে, কিন্তু এইটুকু জানতে হবে যে গ্রামীণ সংস্কৃতি এখানে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। রাধার আর কৃষ্ণের যে গ্রাম্য জীবন, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে পরিস্ফুট। শুধু প্রবাদ প্রবচনে বা রুচির অনুসরণে কিন্তু নয়। কোনো সমালোচকদের অনুমান যে পৌরাণিক কৃষ্ণলীলার পাশে একটি গ্রামীণ কৃষ্ণ কথা প্রচলিত ছিল। কৃষ্ণকে আমরা একদম গ্রামের একটা সাধারণ ছেলে হিসেবে পাই, একদম মানুষ একটা ছেলে, এবং সে কিন্তু সেই গ্রামীণ কৃষ্ণ কথা আছে। পৌরাণিক কৃষ্ণলীলার পাশাপাশি সেখানে গ্রাম্য গোপদ নন্দন কৃষ্ণ ছিল মাতুলানির রূপমুগ্ধ। মাতুলানি এখানে কিন্তু হয়ে উঠেছে রাধা। তবে এই কাব্য যে সম্পূর্ণভাবে গ্রামীণ তথা লৌকিক সাহিত্যের পর্যায়ভুক্ত নয়, বা বড়ু চণ্ডীদাস যে নিছক গ্রাম্য কবি নন, তার কাব্যের প্রতিটা খণ্ডের প্রথমে সংস্কৃত শ্লোকেই কিন্তু উল্লেখ করা আছে। তার বিদগ্ধ ও রসচাতুর্য দৃষ্টিভঙ্গি এবং কিছু ক্ষেত্রে আঙ্গিকগত অভিনবত্ব তার নিঃসংশয় নিদর্শন। এই গেল শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যে পৌরাণিক প্রভাব। আশা করছি পৌরাণিক প্রভাব তোমরা বুঝতে পারবে। যদি কোথাও অসুবিধে থাকে একটু আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করো, আমি আরও আলোচনা করে দেব। পৌরাণিক বা লোকাশ্রয়ী যে ভাবনা আছে, বিবর্তমান জনজীবনের সঙ্গে কাব্য বিষয়ের সম্বন্ধ সমতা না পৌরাণিক সংস্কৃতির সশত্ব অনুপ্রেরণা, আর কার একক আনুগত্যে কবির কাব্য রচনার সূত্রপাত, তা নিশ্চিতভাবে বলা যায় না। কাব্যটি মূলত এই দ্বৈত ভাবনারই সঙ্গতি। সুতরাং এখানে তো কৃষ্ণের গীতগোবিন্দের কিছু পংক্তি, জন্মকাহিনী ও বাল্যলীলা অংশে এবং পুরাণে বিষ্ণুর কৃষ্ণাবতার গ্রহণের যে কারণ বিদ্যমান, কবি আপাতভাবে তারই অনুসারী। এছাড়া রাধা চন্দ্রাবলী নামের মধ্যে কৃষ্ণের ঐশ্বর্য প্রকাশক শক্তির বারবার উল্লেখে, কালীয় দমন, বস্ত্রহরণ, রাস বা বৃন্দাবন খণ্ডের বর্ণনায় ও প্রসঙ্গ উত্থাপনে ভাগবত ও অন্যান্য পুরাণের প্রভাব দেখা যায়। তবু কয়েকটি ক্ষেত্রে এই সব পুরাণ ও ভাগবত থেকে পার্থক্য এই কাব্যের স্বাতন্ত্র্যের পরিচয়। কিছু কিছু ক্ষেত্রে পুরাণ আর ভাগবত থেকে কিন্তু পার্থক্য দেখা যায়, যেটা কিন্তু এই কাব্যের স্বাতন্ত্র্যতার প্রমাণ দেয়, যে এই কাব্য স্বতন্ত্র একদম। যদি কোনো প্রশ্ন আসে, কোনো দিন আসে, এই প্রশ্ন এসেই থাকে যে বাংলা সাহিত্যের ইতিহাসে রাধাকৃষ্ণ বিষয় কোন সাহিত্য স্বতন্ত্র কাব্য বা স্বতন্ত্র সাহিত্য হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিল, সেটা হবে অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যাই হোক, এই গেল পৌরাণিক প্রভাবের কথা। যদি অসুবিধে হয়ে থাকে জানিও, আরও আলোচনা করব। কমেন্টে জানাও কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।